মনসুর তার নিজের কক্ষে বসে আছে। সে আসলে কি করবে কিছু বুঝতে পারছে না। সে কি আসলেই সমস্ত কথা বলে দিবে মহারাজকে, নাকি এসব কথা চেপে বসে থাকবে? পরবর্তীতে যদি জানাজানি হয় তাহলে একটা বিপদ ঘটে যাবে। অবশ্য মনসুরের কি, সে তো আর এসব বিষয় জেনে বসেনি যে সে জেনেছে মুনতাহার কাছ থেকে। সে তো তার কোনো সমস্যা হবার কথা না। মনসুর তারপর নিজের ঘরের ভিতরে ঢুকে গেল, কারণ তার এসব নিয়ে ভাবতে অবশ্যই এখন ভালো লাগছে না। যা হবে দেখা যাবে। তবে রাজ্যের পরিস্থিতি খুব একটা ভালো না। তখনই জানালা দিয়ে একটা হলুদ রঙের আভা প্রবেশ করলো মনসুরের ঘরের ভিতরে। মনসুরকে বলল, আপনাকে মহারাজ দ্রুত তলব করেছে, আর আপনাদের দ্রুত এখান থেকে শিফট করতে হবে। সেটা তো শুনেছেনই, তাই না? পুরো রাজ্যে অ্যানাউন্সমেন্ট করা হবে, আর আমরা আগামী 2-3 দিনের ভিতর থেকে এখান থেকে রওনা দিব। সেহেতু আমাদেরকে প্রস্তুত হতে হবে। দ্রুত আপনি মহলে চলুন। মনসুর বলল, আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। তারপর সেই জিনটা সেখান থেকে বেরিয়ে গেল। মনসুর বলল, আবার আমাদেরকে এখান থেকে শিফট হতে হবে। নিশ্চয়ই এটা মুনতাহার ভুলের কারণে। এত বড় একটা ভুল যদি কোনোভাবে ওরা জানতে পারে যে মুনতাহা এই কাজটা করেছে এবং আমি সেটা জানি, তাহলে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। হয়তো আমাদেরকে রাজ্য থেকে বহিষ্কার করা হবে। কিন্তু আমি তো মুনতাহাকে খুব ভালোবাসি, ওকে আমি ধোঁকা দিতে পারবো না। সব মিলে মনসুর এটা ভেবে তারপর একটা সুন্দর জামা পরে, মানে রাজদরবারের যে পোশাক থাকে সেই পোশাক পরে সে জানালা দিয়ে উড়ে মহলের দিকে যেতে শুরু করলো। বেলাল তখন এরকম ভাবে হাওয়ায় ভেসে যাওয়াতে মুনতাহা এবং তার বান্ধবী মারিয়া বেশ খানিকটা অবাক হয়েছে। কারণ বেলালের যখনই কোনো সমস্যা হয়, মানে যখন ওর মধ্যে এরকম একটা অন্যরকম জিনিস ভর করে, তখন তার শরীর একদম সবুজ বর্ণ হয়ে যায়, আর সে মাটি থেকে অনেকটা উপরে উঠে যায়। মুনতাহা কিছু বুঝতে পারে না। সে তো একটা মানুষ, সে কেন এরকম মানুষ হয়ে মাটি থেকে উপরে উঠে যাবে? আর সব মিলিয়ে তার চোখ একদম সবুজ বর্ণ হয়ে যায় এবং মনে হয় যে কেউ তাকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তারপর তার শরীরের সমস্ত রগগুলো একদম বড় বড় হয়ে যায়, এমনকি তার শরীরের গঠনও পরিবর্তন হয়ে যায়। মনে হয় সে কোনো মানুষরূপী দানব। কিন্তু এমনটা কেন হয়? কিন্তু সে যখন স্বাভাবিক হয়ে যায় তখন তো তার এরকম হয় না। সে আজকে সকালে এমনটা করেছে, আর এখন প্রায় অনেকটা দুপুর হয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে ওকে কিভাবে সুস্থ করা যায় বা কীভাবে বাড়িতে ফেরত দেওয়া যায় সেটাই ভাবতে হবে। ও মনসুরকে বলেছে খুব দ্রুতই ওকে বাড়িতে ফেরত দিয়ে আসবে। কিন্তু 2-3 দিন তো পার হয়ে গেল। এই 2-3 দিনের মধ্যে মনসুর তো একবার ওর কাছে আসলো না। একবার মনসুরের কাছে যাওয়া দরকার। কারণ হচ্ছে ওকে যেভাবে ওকে এখান থেকে পাঠাতে হবে। আর ওকে যদি আমরা এখন না পাঠাতে পারি তাহলে আমাদের রাজ্য তো শিফট হয়ে যাবে মাত্র 6-7 দিনের মধ্যে। আর কবে হয় যদি আমরা আটলান্টিসের দিকে চলে যাই, আর্কেটিক্স মহাসাগরের দিকে, তাহলে ওইখান থেকে নির্ঘয়ে আর ফেরত আসতে পারবো না এদিকে, আর আসার পরিবেশও থাকবে না। আর ওকে ফেরত দিয়ে আসাটাও একটা অন্যরকম টাফ বিষয় হবে। সব মিলিয়ে আমরা কি করব কিছু বুঝতে পারছি না। মারিয়া, কি করব? মুনতাহা মারিয়াকে বলতে লাগলো। মারিয়া তখন বলল, তুই এক কাজ কর, তুই আবার মনসুর ভাইয়ের বাসায় যা। এখন মনসুর ভাই বাসায় আছে কিনা জানি না, তবে রাজদরবারে থাকতে পারে। চল রাজদরবারে যাই। সম্ভবত এখন তো রাজার আসনের সময়, মানে সকলে গল্প করবে একসঙ্গে, আর ওইখানে কি হচ্ছে সেসব বিষয়েও জানতে পারবো। আর বেলাল তো ঘুমাচ্ছে, ও তো সেই সকাল থেকেই ঘুমাচ্ছে। কালকে রাত্রেও মানে সারাদিনটা শুধু ঘুমায়, আর যখন ওঠে তখনই ওরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। ও একদম চেঞ্জ হয়ে যায়, আকাশে ভাসতে থাকে, ওর শরীর একদম অন্যরকম হয়ে যায়। সব মিলিয়ে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখন মুনতাহা বলল, আচ্ছা ঠিক আছে, চল, যা হবে দেখা যাবে। তবে এরকম কেন হচ্ছে ওর সঙ্গে তা তো জানি না। আমরা তো ওই পুকুরে কতই গোসল করেছি বলতে ওই পুকুর হয়তো এখন পরিত্যক্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তবে ওই পুকুরের বিষাক্ত পানি শরীরের ভিতরে গিয়েছে। সেটা বিষাক্ত তো না, ওইটা তো আমাদের সেই আমাদের যে মূল পাওয়ার আছে সেই পাওয়ার হাউসের সাথে কানেক্টেড, এই জন্য আমাদেরকে ওই পুকুরে যাওয়ার নিষেধ করে দিয়েছে। কিন্তু সব মিলিয়ে ও ওইখানে যাওয়ার পর থেকে এমনটা করছে, কিছু তো বুঝতে পারছি না আমরা। মারিয়া তখন বলে, আচ্ছা যাই হোক, ও ঘুমাচ্ছে যেহেতু, আর ঘুম থেকে ওঠার পরেও তো ও এরকমভাবে এখান থেকে বের হতে পারবে না। সব মিলিয়ে চল আমরা একটু রাজদরবারে যাই, মনসুর ভাই সেখানেই হবে। তাই বলে তারা ঘর থেকে বেরিয়ে গেল এবং ঘরের বাইরে খুব সুন্দরভাবে একটা তালা ঝুলিয়ে গেল, যাতে করে কেউ ঘরের ভিতরে না ঢুকতে পারে। অনেক দাসী আছে যারা ঘরের ভিতরে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসে। মুনতাহা বেশ কয়েকদিন ধরে দাসীদেরকেও ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ ভিতরে ঢুকলে তো তার গোমর ফাঁস হয়ে যাবে। মহলের নিচের দরজা দিয়ে মুনতাহা এবং মারিয়া দুজনে বেরিয়ে গেল। তাদের নিজেদের ডানায় ভর করে তারা উঠছে। কি সুন্দর তাদের এই স্বপ্নপুরী রাজ্য। তবে এই রাজ্য শুধুমাত্র এখন তার জন্য সংকটাপন্ন। এখন কি করবে? মনসুরকে গিয়ে কি সমস্ত কথা সে বলতে পারবে?
সে উঠতে উঠতে মহলের দিকে চলে গেল। মহলের চারিদিকে সিকিউরিটি বেশ বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু মহলের চারিদিকে না, পুরো রাজ্যের সমস্ত জায়গায় সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানের এটা ইমারতগুলো এমন যে পাহাড়ের গা কেটে সেই ইমারতগুলো তৈরি করা, এবং এটা আজকে নয়, আজকে থেকে হাজার হাজার বছর আগে এই রাজ্যের পূর্বপুরুষেরা তৈরি করে গিয়েছে। আর এই রাজ্য এমন একটা পাহাড়ের ওপর তৈরি যে পাহাড়টা নড়তে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এই পাহাড়ের ভিতরে পৃথিবীর এমন কিছু খনিজ সম্পদ রয়েছে যে খনিজ সম্পদগুলো এই পাহাড়কে সম্পদশালী করেছে, এবং এটা অনেক বছর আগে এখানকার জিনেরা তৈরি করেছিল যাতে করে এই পাহাড়ের যে শক্তি আছে সেটা বাহিরের কোনো জিনেরা ব্যবহার না করতে পারে। সেরকমটাই এখন পর্যন্ত চলে আসছে, এবং বাইরে থেকে এই রাজ্য কেউ দেখতে পায় না। সেজন্য এই রাজ্যটি আটলান্টিক মহাসাগরের উপরে এতদিন ভেসে ছিল। তবে এখন তার উপর সংকটাপন্ন অবস্থা। এই রাজ্য থেকে কেউ বাহিরে যাওয়ার সুযোগ নেই। আর যদি বাহিরে যেতেও হয়, কিছু বিশেষ যান আছে যে যানে চড়ে বাহিরে যেতে হয়। এই রাজ্যের যারা বাইরে যায় তারা সেটাই করে থাকে। বিশেষ করে নিম্ন শ্রেণীর জিনেরা বাইরে যাওয়া নিষেধ, কারণ তাদের ওই যানবাহনে চড়ার কোনো অধিকার নেই, বা তাদেরকে চড়তেও দেয় না, বা তাদের বাইরে যাওয়ারও প্রয়োজন পড়ে না। যদি প্রয়োজন পড়েও তাও হয়তো খুব অল্প সংখ্যকভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আর উচ্চবর্গীয় যেসব জিন আছে তারা এই বাহনে চলাফেরা করে, এবং এই বাহনের ভেতরে থাকলে বাইরে থেকে কেউ কিচ্ছুটি টের পায় না। কিন্তু এখন কেউ একজন বাইরে গিয়ে এই বিষয়টা দেখে ফেলেছে, যার কারণে সমস্যা। মুনতাহা এবং মারিয়া দুজনে বিল্ডিংয়ের কাছে গিয়ে দেখল আসলেই মূল রাজদরবারের আশপাশ দিয়ে শুধুমাত্র পাহারা এবং অসংখ্য জিন সেখানে উপস্থিত হয়েছে। কেন উপস্থিত হয়েছে? তাদেরকে দেখে তো মনে হচ্ছে রাজবর্গীয় এবং উচ্চবংশীয় সব জিন, আর তার বাবার ক্যাটাগরির আর কি। মুনতাহাকে দেখে সেখানকার একজন রক্ষী সালাম দিল, বলল কি যে, আরে মামনি, তুমি এখানে? মুনতাহা বলল, আমি এসেছি বাবার কাছে, বাবা ভেতরে আছে না? সেই রক্ষী জিনটা বলল, হ্যাঁ আছে, যাও। তাই বলেই তারা দ্বার খুলে দিল। মুনতাহা সেটার ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল। খানিকক্ষণ বাদে ভিতরে যাওয়ার পর সে সকলের মাঝখানে হাঁটতে লাগলো। সে তার বাবাকে নয়, সে খুঁজছে মনসুরকে। যে পরিমাণ জিন এখানে এসেছে আজকে নিশ্চয়ই বিশেষ কোনো ইভেন্ট আছে, না হলে এত জিন আসার কথা না। বড় কোনো বৈঠক হচ্ছে ভিতরে নিশ্চয়ই, নাকি বৈঠক হয়ে গিয়েছে। রাজার দরবারে সে ভিতরে যেতে লাগলো এবং মনসুরকে খুঁজতে লাগলো। ওদিকে রাজ দরবারে সমস্ত জিনেরা বিশাল বৈঠকে বসেছে। রাজা তখন বলল, ইদ্রাফিদরা, তোমাদের অনুভূতি বলো, তোমরা কি দেখে আসলে? ইদ্রাফিদরা তখন বলল, মহারাজ, আমাদের দক্ষিণ এবং উত্তর দুই পাশেরই সেই চাকতি এখন পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। সেটাকে ঘোরাতে আমাদের এখানকার যে সম্পদ আছে, সবুজ সম্পদ, সেটা ব্যবহার করতে হবে। এরা ওই জিনিসটার নাম নেয় না কেউ, কারণ ওইটা খুবই শক্তিশালী জিনিস। তারপর মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি আন্ডারগ্রাউন্ডে পাঠাচ্ছি, এবং সেখান থেকে যতটুকু প্রয়োজন এর বেশি কিন্তু নিয়ে আসবে না। ওইটাকে ঠিক করতে কতটুকু সময় লাগবে বলো? ইদ্রাফিদরা বলল, 2 দিন সময় লাগবে। আমাদের সঙ্গে মনসুর এবং আরও বেশ কিছু সেনা দিয়ে দিন, তাতে করে আমরা খুব দ্রুত সেটাকে ঠিক করতে পারবো। আর কবে আমরা রওনা দিব সঠিক সময় দেখে সেটা আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? ইদ্রাফিদরা কথা বলতে বলে, আচ্ছা ঠিক আছে উপদেষ্টা সাহেব, আপনি এবং ইদ্রাফিদরা দুজনে নিচে যান, নিচে গিয়ে যা করা লাগে সেটা করুন, আর ওই চাকতির 2 পাশে বোতলগুলো রিফিল করে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তখন সেই উপদেষ্টা মানে হচ্ছে মুনতাহার বাবা এবং ইদ্রাফিদরা তার কাছ থেকে অ্যাক্সেসটা নিয়ে নিচের দিকে গেল। ওই রুমের অ্যাক্সেস শুধুমাত্র মুনতাহার বাবা এবং ওই রাজার কাছেই আছে। আর ইদ্রাফিদরা সারা জীবনই এই সিংহাসনের গোলাম। তারা কোনোদিন এই সিংহাসনের সাথে বিট্রে করবে না, কারণ অনেক বছর ধরেই তারা এই সিংহাসনের সাথে এরকমভাবে গোলামি করে যাচ্ছে, এবং তাদের বয়স প্রায় 4000 বছরেরও বেশি। তাদের মৃত্যু নেই, তারা অমর, এবং এই রাজ্যের একমাত্র শক্তিশালী এবং খুবই দ্রুতগামী জিন। তারা ভিতরে চলে গেল এবং বৈঠক শুরু হলো। বৈঠকের মাঝখানে রাজা বলে উঠল যে, আমাদেরকে এখান থেকে খুব দ্রুত চলে যেতে হবে, কারণ সামনে বিপদ। কোনোভাবেই যদি শয়তানের রাজ্য আমাদের কোনো খোঁজ পেয়ে যায়, অথবা বাইরের কোনো জিন আমাদেরকে ধরে ফেলে, তাহলে এই সম্পদ কাজে লাগিয়ে পুরো বিশ্বকে তছনছ করে দিতে পারবে, যেটা কিনা আমাদের জন্য সত্যি খুবই কষ্টকর বিষয়। আপনারা এক কাজ করুন, আপনারা খুব দ্রুত আমাদের এখান থেকে শিফট করার ব্যবস্থা করুন। আমাদের যেসব বড় বড় দল আছে সেসব দলকে বিভিন্ন কনভার্টে করে ফেলুন। আর সেনাপতি, তুমি এক কাজ করো, তুমি মনসুরকে নিয়ে সমস্ত সেনাদের তৈরি করে ফেলো, কারণ হচ্ছে আমাদের যে কোনো সময় প্রস্তুত থাকতে হতে পারে। এবং সব মিলিয়ে যদিও আমরা তাদের সঙ্গে পারবো না, কারণ তারা অনেক শক্তিশালী এবং কালো জাদুর অধিকারী, তাদের মধ্যে
এমন ধরনের কিছু আছে যা কিনা আমাদের রাজ্যকে ধ্বংস করে ফেলতে পারে, এবং সব কিছু মিলিয়ে আমরা যেন এক অন্যরকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি এসব বিষয়ে কিছু চিন্তা করবেন না মহারাজ, মনসুর তখন বলে উঠল, এবং সেনাপতি এবং মনসুরকে নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে গেল। মহারাজ আবার বলে উঠল যে ঘোষককে বলে দাও আমরা খুব শীঘ্রই এখান থেকে রওনা দিব, এবং কবে রওনা দিব সেটা পরবর্তী ঘোষণায় বলা হবে, সেটা জানিয়ে দাও। কারণ আর কি হয়েছে সেটাও বলো, কারণ কে বাইরে গিয়েছে সেটা তো আমরা ধরতে পারবো না, আর ধরলেও হয়তো তাকে শাস্তি দিয়ে কোনো কাজ হবে না, কারণ সে তো ভুলটা করেই ফেলেছে। যাই হোক, ঘোষককে ডাক দাও। তারপর ঘোষককে ডাক দেওয়া হলো। ঘোষক দুজনের বেশ পেট মোটা এবং এক প্রকার গোপালের মতো দেখতে, মাথায় টাক। তারা দুটো ঢোল নিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। তারপর বলল, মহারাজ বলুন। মহারাজ তখন বলল, সারা রাজ্যে অ্যানাউন্স করে দাও। ঘোষক দুজন বলল, আচ্ছা ঠিক আছে। তারাও ঢোল নিয়ে দুদিকে চলে গেল এবং সর্বোচ্চ চূড়ায় উঠে ঢোল বাজাতে শুরু করলো। ঢোল শুনে সকলে তার দিকে মনোনিবেশ করতে লাগলো। মুনতাহা নিজের থেকে উপরের দিকে তাকিয়ে আছে, তার মানে ঘোষণা এখনই শুরু হবে। মুনতাহা তখন বলল, ওই যে ঘোষণা শুরু হয়ে গিয়েছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মনসুর কোথায়? মনসুরকে তো খুঁজে পাচ্ছি না। তখন সেই ঘোষকগুলো ঘোষণা দিতে শুরু করলো, প্রিয় রাজ্যবাসী, মহারাজের ঘোষণা আছে। আমাদের রাজ্যের উপর কালো ছায়ার প্রভাব পড়েছে। নিশ্চয়ই এই রাজ্য থেকে কেউ একজন আমাদের লোকেশন লিক করেছে, যার কারণে আমাদেরকে এইখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে এসেছিলাম আজকে থেকে প্রায় 300 বছর আগে, কিন্তু আবার সেই বিপদ আমাদের মাথার উপর চড়ে বসেছে, এবং মহারাজের আদেশ আমরা খুব দ্রুতই এখান থেকে প্রস্থান নিব। এই জায়গাটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এবং আশেপাশে আমাদের অনেক বন্ধু রাজ্য আছে, তাদের কাছেও অ্যানাউন্সমেন্ট যাবে যে আমরা এখান থেকে চলে যাব। তবে আমরা নতুন একটা জায়গার সন্ধান করেছি। আমরা পশ্চিমের দিকে যাব, আর্কটিক সাগরের উপরে, যেখানে কোনো মানুষ থাকে না সেখানে যাব। শুধু মানুষ না, কোনো বড় জিনিসের আনাগোনাও নেই, এবং আমাদেরকেও ধরতে পারবে না। আমরা অনেক বছর আগে এখানে এসেছিলাম, এবং এখানে আসার পর আমরা খুব নিরাপদে ছিলাম, কিন্তু সেই নিরাপত্তা বৃষ্টিতে ভেঙে গিয়েছে। আমাদেরকে খুব শীঘ্রই এখান থেকে যেতে হবে। আপনাদের এখানে আগামী কয়েকদিন বড়সড় ভূমিকম্প হতে পারে, তবে ভয় পাবেন না, কারণ আমাদের মেশিন এবং যন্ত্রপাতিগুলো ঠিক করা হচ্ছে। আমরা আশা করছি আগামী 2-3 দিনের ভিতরেই আমরা এখান থেকে প্রস্থান করব এবং নতুন রাজ্যের দিকে রওনা দিব। সকলে ভালো থাকবেন। ঘোষণা শেষ করে ঘোষক দুজন এখান থেকে নিচে নেমে আসলো এবং তাদের নিজেদের কক্ষে চলে গেল। মুনতাহা খেয়াল করলো মনসুর পশ্চিমের উপর দিয়ে উড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই মুনতাহা তার ডানা বেশি উপরে তুলে দিয়ে উঠতে শুরু করলো, কিন্তু এখানে সকলের ওড়ার নিষেধ আছে, কারণ রাজ্যের বাইরে গিয়ে উঠতে হয়। কিন্তু মুনতাহাকে দেখিয়ে রক্ষীরা কিছু বলল না, কারণ সে হচ্ছে এই রাজ্যের উপদেষ্টার মেয়ে। সেটা তাকে বলার কোনো ইখতিয়ার হয়তো তাদের নেই, বললে হয়তো তারা নিজেরাই ভুল বুঝবে। মুনতাহা উড়ে গিয়ে মনসুরকে ডাক দিল, মনসুর। মনসুরের সাথে সেনাপতি আছে। সেনাপতি তখন বলল, যাও, তোমার নায়িকা এসে গিয়েছে। সেনাপতিও জানে যে মনসুর তাকে ভালোবাসে, এবং সেনাপতির সঙ্গে মনসুরের বেশ ভালো সম্পর্ক আছে। তারা বেশ বড় যোদ্ধা দুজনই। মনসুর তখন বলল, আরে মুনতাহা তুমি? মুনতাহা তখন বলল, মনসুর তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি একটু সাইডে আসো তো। তখন সেনাপতিকে সে বলল, আচ্ছা তুমি যাও, তুমি সেনা মহলে যাও, আমি আসছি। তারপর মনসুর মুনতাহার সঙ্গে উত্তরের দিকে যেতে শুরু করলো, উত্তরে সেই ফাঁকা জায়গাটায় যেখানে চেরি ফুল ফুটে আছে চারিদিকটায়। মনসুরের খুব ভালো লাগে, আর মুনতাহার সঙ্গে সেখানে যেতে নিশ্চয়ই তার কোনো বাধা নেই। খুব সুন্দর রোমান্টিক একটা জায়গায় সে বসতে পারবে। মুনতাহার পেছন পেছন মারিয়া আসছে। মনসুর মারিয়াকে বলল, তুমি আমাদের সাথে আসছো কেন? তুমি যাও, তোমার সঙ্গে পরে কথা হবে। মারিয়া বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা দুজনেই যা ইচ্ছা তাই করেন, আমার কি, আমি চলে গেলাম। মুনতাহা তখন বলল, কেন ও যাবে কেন? ও থাকুক। মনসুর বলল, আহা। মনসুর এই কথা বলতে ও শুনতে চাইল না। তারপর মারিয়াকে সাথে করে নিয়ে আসলো। সেই গাছটার নিচে তারা দুজন বসলো। তারপর মুনতাহা মনসুরের হাত ধরে বলল, মনসুরের তখন একদম শিরে সংক্রান্ত অবস্থা, কারণ তার হাত ধরার সঙ্গে সঙ্গেই হার্টবিট বেড়ে গিয়েছে। মনসুর তখন বলল, হ্যাঁ বলো মুনতাহা। মুনতাহা তখন জানালো যে, কই মনসুর ভাই, আপনি তো কিছু বললেন না। আপনি না বললেন যে ওকে দিয়ে আসবেন, কিন্তু আমরা যদি সত্যি সত্যি আর্কটিকের দিকে চলে যাই, তাহলে আমরা এদিকে কিভাবে আসবো বলেন তো? এই কথা বলতেই মনসুর বলল, আমি তো চেষ্টা করছি, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এখান থেকে বের হওয়া মানে খুবই বিপজ্জনক বিষয়, আর কোনোভাবেই ওদেরকে আমাদের লোকেশন ট্র্যাক করতে দেওয়া যাবে না। সব মিলে তোমরা বুঝতে পারছো যে বিষয়টা কি? আসলে আমাদেরকে এখান থেকে সত্যি বাইরে বের হলেই কোনো একটা সমস্যা হবে। তবু আমি চেষ্টা করছি, দেখি কী করা যায়। তখন মুনতাহা মনসুরের হাত ছেড়ে দিল।
কারণ মনসুর উত্তর দিয়ে দিয়েছে এবং ও পেয়ে গিয়েছে। মুনতাহা বলল, আচ্ছা ঠিক আছে, তবে মনসুর ভাই একটা কথা। মনসুর তখন বলল যে আচ্ছা তোমার কথা পরে শুনবো, আমাকে দ্রুত সেনানিবাসে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আমাদেরকে সেনাদেরকে রেডি করতে হবে, বর্ডারের সেনা। তোমার সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? মনসুর তখন উড়ে চলে গেল। মুনতাহা এক প্রকার দোটানার মধ্যে পড়ে গেল। কি করবে সে কিছু তো বুঝতে পারছে না। একদিকে এর অবস্থা, অন্যদিকে ওদিকে আবার ওকে ফেরত পাঠাতে হবে। ওকে তো সেই কথাটাই বলতে পারলো না যে ও এক প্রকার অসুস্থ, এখন বাসায় কি করছে কে জানে। ওকে দ্রুত মহলে ফিরতে হবে, যদি কেউ দেখে ফেলে। তাই বলে মারিয়া এবং মুনতাহা দুজনে উত্তরের দিকে উঠল দিল তাদের নিজেদের ভবনের দিকে। ঘন এবং কুষ্ঠিত জঙ্গলের ওপর দিয়ে জিনের সাথে ভর করে উড়ে যাচ্ছে মনুমিয়া। মনুমিয়ার ঘাড়ে বিশাল এক দায়িত্ব। তাকে সেই পরীকে খুঁজে বের করতেই হবে, কারণ তাকে পেলে তার মধ্যে এক অন্যরকম শক্তি ভর করবে। তখন সে চাইলে ওই রাজার কথা নাও শুনতে পারে, কারণ এর রাজা হচ্ছে এক ধরনের শয়তান রাজা। সে মনুমিয়াকে অনেকবার হুমকি ধামকি দিয়েছে, তবে ওকে একদমই পছন্দ না। আর ওই রাজ্যের সেনাপতি, যারা কিনা কালো জাদু করে, ওইখানে সমস্ত কিছু নিজের দখলে নিতে হবে। তবে কোনোভাবে যদি স্বপ্নপুরীর সন্ধান মনুমিয়া পেয়ে যায়, তাহলে ও নিজেই রাজা হতে পারবে সেই জিনিসটা খেয়ে। কারণ ওইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা কোনোভাবে যদি খাওয়া যায়, তাহলে অনেক শক্তিশালী হয়ে ওঠা যাবে। মনুমিয়া এটা খুব ভালোভাবে জানে, কারণ মানুষের উপর ওইটা অন্যরকমভাবে কাজ করে। মনুমিয়া স্বপ্নপুরী এই জন্যই খুঁজছে। যে জায়গাটায় ও পরীটাকে দেখেছিল সেই জায়গার আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলো। এটা নিশ্চয়ই জাপান সাগরের অপোজিটে এবং আটলান্টিক মহাসাগরের উপরে। তখন সে খুঁজে খুঁজে কোনো হয়রান হয়ে গেল, কারণ সে পাচ্ছে না, কোনোভাবেই সে পাচ্ছে না। মনুমিয়া জিনদেরকে বলল, এই একটু বিশ্রাম নাও, ওখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই দ্বীপের উপর চলো। আর কত উঠবো, উঠতে আর ভালো লাগছে না, নিচে নামো। মনুমিয়া সেই দ্বীপের সামনে দাঁড়ালো। সঙ্গে সঙ্গেই সেই দ্বীপের ভিতর থেকে একটা জঙ্গলি ভাঙলোক মনুমিয়ার দিকে তেড়ে আসলো। মনুমিয়া তার চোখ এবং তার শরীর থেকে সেই আগুনটা বের করে সঙ্গে সঙ্গে সেই ভাল্লুকটাকে জ্বালিয়ে দিল। জিনগুলোকে বলল, তোমরা দ্রুত এখান থেকে কিছু মাংস কেটে জ্বালিয়ে ফেলো, আর বাকিগুলো তোমরা খেয়ে ফেলো, ক্ষুধা লেগেছে বেশ খানিকটা। সেই ভাল্লুকের মাংস মনুমিয়া খেতে লাগলো। খুবই হিংস্র এই ভাল্লুককে মনুমিয়ার মারতে কয়েক সেকেন্ড সময় লাগলো না। তবে এরকমই কোনো একটা দ্বীপ হবে, যে দ্বীপের মাঝখানে রয়েছে সেই মহামূল্যবান শক্তি, যেটাকে কিনা খুব শীঘ্রই তাকে খুঁজে বের করতে হবে সবার আগে। আর যে কোনোভাবেই হোক ওই শয়তান রাজ্যে তার ফিরে যাওয়া চলবে না। সে খাওয়া দাওয়া শেষ করে আবার সেই জিনগুলোর উপর ভর করে তার মূল গ্রামের দিকে ফিরে আসতে লাগলো। সেই ভিক্ষুকের ছেলেটা, সেই হারামির বাচ্চাটাকে খুঁজতে হবে। ওকে খুঁজলেই সম্ভবত সেই পরীটাকে খুঁজে বের করতে পারবো। আর সেই পরীকে খুঁজে বের করা মানেই স্বপ্নপুরীর বের করে ফেলা। সেদিন একদম সুযোগ কাছে এসেও একদম নিজেকে যেন খুব ধিক্কার জানাতে হচ্ছে, শুধুমাত্র ওই শয়তানের বাচ্চাটার জন্য আজকে আমার এই অবস্থা। না হলে এতদিনে আমি পৃথিবীর অন্যতম শক্তির মালিক হতাম। এরকম একটা শব্দ করে সে দক্ষিণের দিকে উড়ে যেতে লাগলো, কারণ তার মধ্যে এক অন্যরকম ক্ষোভ সৃষ্টি হয়েছে। মহারাজ পাদ্র একটা মেয়ে কুষ্ঠিত জিন নিয়ে বসে আছে। সে তার নিজের রুম থেকে বেরিয়ে কাপড় চোপড়গুলো পরে নিল। তারপর বলে, কিছু আমার খাবার প্রস্তুত করো, আজকে কি কোনো একটা মানুষ নিয়ে এসেছো খাওয়ার জন্য? তখন সেখানকার যারা খাবারদার রয়েছে তারা বলল, হ্যাঁ মহারাজ, আজকে আমাদের সীমান্তে একটা মানুষ পেয়েছি, তাকে এনেছি আপনার জন্য। সঙ্গে সঙ্গেই সে তাকে নিয়ে তার শয়নকক্ষে চলে গেল এবং যাওয়ার আগে বলল, সেনাপতি কি এসেছে, তার কাছ থেকে খবর নাও, কি অবস্থা ওদিককার। আর ওরা যদি কোনোভাবে আমাদের এরকম এগুলো জেনে যায় যে ওদেরকে দেখে ফেলেছি, তাহলে কিন্তু ওরা ওদের রাজ্য শিফট করতে চাইবে। তখন দয়া করে খেয়াল রাখতে বলল, যদি না হয় তাহলে কিন্তু একদম শেষ করে ফেলবো। ওদিকে সেনাপতিও আকাশে সমস্ত সমুদ্র জুড়ে খুঁজে বেড়াচ্ছে, কারণ সেনাপতিও নিজেও ওই শক্তি পেতে চায়। এই শক্তি পেলে নিশ্চয়ই সে মহারাজ পাদ্রকে দেবে না। আর কালো জাদু যদিও মহারাজ পাদ্র এগুলো দেখে ফেলবে পাওয়ার সঙ্গে সঙ্গেই, কারণ তার মধ্যে রয়েছে অন্যরকম শক্তি, তার দৈব্য শক্তি দিয়ে সে বুঝে ফেলতে পারবে। তবে তার সীমানার বাইরে যদি চলে যায় তাহলে সেটা সে করতে পারবে না। আশেপাশে তার সীমান্ত কাছেই রয়েছে, এখান থেকে বেরিয়ে যেতে পারলেই হবে। মহারাজ পাদ্র হচ্ছে শক্তিশালী জিন, যার দৈব্যশক্তি রয়েছে। সে চাইলে যে কারোর মনের কথা পড়তে পারে, তার নিজের এরিয়ার মধ্যে থাকলে, নিজের রাজ্যের মধ্যে থাকলে। সে যেখানটায় থাকে সেটা এক প্রকার পাথর বেষ্টিত এলাকা এবং চারদিকে আগুনের নদী রয়েছে। দূরে ভলকানো বারবার ফেটে ওঠে এবং আগুন যেন এক প্রকার নদীর মতো বয়ে চলে। সব মিলিয়ে পাদ্র রাজ্য এক শয়তানি রাজ্য। যদি সে কোনোভাবেই ওই জিনিসটা পেয়ে যায়, সেই সবুজ বাতি, তাহলে তার অবস্থা একদম
উন্নতি হয়ে যাবে এবং সে চাইলে পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারবে। পুরো বিশ্বের মহারাজ হয়ে সে পুরো বিশ্বের ওপর কর্তৃত্ব স্থাপন করতে পারবে। এজন্যই মূলত সে জিনিসটা পেতে চাচ্ছে বহু বছর ধরে। অনেক বছর আগে সে একবার ওইটার সন্ধান পেয়েছিল। তবে যে কোনোভাবেই হোক, সে তখনকার যে মহারাজ ছিল সে তাদেরকে মেরে ওইখান থেকে প্রস্থান করেছিল এবং নিশ্চয়ই নিরাপদ স্থানে গিয়ে আজকে থেকে প্রায় 300 বছর আগে সে ওই জিনিসটা যখন পেতে চেয়েছিল তখন সে একদম যুবক ছিল। যদি তখন সে পেয়ে যেত তাহলে হয়তো আজকে তার পরিস্থিতি ভিন্ন রকম থাকতো এবং পুরো বিশ্বের সম্রাট থাকতো সে। কিন্তু সেই স্বপ্ন এখন পর্যন্ত স্বপ্নই রয়ে গিয়েছে। এই স্বপ্ন শুধুমাত্র তার নয়, অসংখ্য জিন আছে যারা ওই জিনিসটা পাওয়ার জন্য এখন পর্যন্ত লড়াই করে। শুধু পাদ্র নয়, পাদ্রর মতো আরও অসংখ্য রাজ্য আছে যারা কিনা এগুলো করে থাকে। পাদ্র একটা মূল রাজ্যের অধীনে পড়ে আর তার আশেপাশে অসংখ্য অঙ্গরাজ্য রয়েছে। পাদ্র মহল থেকে একটা মানুষের চিৎকার ভেসে আসলো। তার মানে পাদ্র নিশ্চয়ই মানুষটাকে কামড়ে ছিকড়ে একদম খেয়ে ফেলেছে এবং সেই চিৎকার পুরো পাদ্র রাজ্যের সমস্ত জায়গা জুড়ে ভরে গেল। তার মানে বোঝা গেল পাদ্র আরও একজন মানুষকে খেয়েছে। এই জীবনে কত মানুষ খেয়েছে সেটা বলা মুশকিল। তবে সে যদি কোনোভাবে এই জিনিসটার সন্ধান পেয়ে যায় তাহলে পুরো জিন জাতি নয়, পুরো মানুষ জাতি হুমকির মধ্যে পড়ে যাবে। তখন দেখা যাবে সে প্রত্যেক দিনই একটা করে মানুষ খাবে। ইদ্রাফিদরা এবং উপদেষ্টা সেই রাজ্যের নিচ মহলে যাবে। তারা উপরের একটা গেট দিয়ে নিচের দিকে যেতে শুরু করলো। সেই অ্যাক্সেলেটর টাইপের সিঁড়িতে যখন তারা চড়লো তখন তাদেরকে একা একাই নিচের দিকে নিয়ে গেল। নিচে যাওয়ার পরে খানিকটা দূরে যেতেই তারা বিশাল আকৃতির এক বড় দরজা দেখতে পেল, যেটা দিয়ে সেদিনকে মহারাজ এবং উপদেষ্টা ঢুকেছিলেন। এই উপদেষ্টা এখানকার সমস্ত কিছুই জানেন এবং সব মিলিয়ে মুনতাহার বাবা যেন এই রাজ্যের অন্যতম একজন প্রধান উপরস্থ কর্মচারী হিসেবে কাজ করে থাকেন। তারা ভেতরে ঢুকলো। সেখানে যেতে একজনের ফেস স্ক্যান দেওয়া লাগে। এখানের প্রযুক্তি যেন অনুকূল বাস্তবতাকেও একদম হার মানাবে। সব মিলিয়ে এখানের প্রযুক্তি অনেক আপডেট। যখনই সেইখান থেকে দুইজন জিন মুনতাহার বাবাকে দেখলো এবং তার ফেস ভেরিফাই করলো তখন বুঝতে পারলো যে একে ভিতরে এবং নিচে যেতে দেওয়া যাবে। তারপর মুনতাহার বাবা সেই আলোর ভিতর দিয়ে নিচে চলে গেল। খানিকটা নিচে যেতেই তাদের কাছে সেই বড় পাথরের চাকতি এসে উঠল। এটা হচ্ছে এই জায়গার লিফট এবং এই লিফট তাদেরকে নিচের দিকে নিয়ে যাবে। তারা সেই পাথরের উপর দাঁড়াতেই একটু একটু করে তারা নিচের দিকে যেতে শুরু করলো এবং সেই পাহাড়ি ঝর্ণা এবং সেই রংধনু পার হবার পরে চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে তারা নিচের দিকে যাচ্ছে। বেশ খানিকটা নিচে যাওয়ার পরে একটা আলো তাদের উপর পড়ল। এখানকার আলোগুলো খুব অদ্ভুতভাবে বেষ্টনী দেওয়া রয়েছে, কারণ ছোট ছোট ছিদ্র দিয়ে আয়নার ওপর প্রলেপ পড়ে এখানকার সমস্ত জায়গা আলোকিত হয়। তারা সেই জায়গাটাও পার করে ফেললো। পার করে একদম সেই আন্ডারগ্রাউন্ডে চলে আসলো। সেখানে আসার পর তাদের লিফটটা থেমে গেল। সেখান থেকে 3 ধাপ নিচে যাওয়ার পরে একটা বড় গেট পড়ে এবং সেই গেটটা পার হতে হবে। এটাই হচ্ছে মূল ফটক। মূল ফটকের সামনে যাওয়ার সাথে সাথেই 4 জন জিন এসে উপস্থিত হলো। সাধারণত মহারাজ থাকলে তারা বের হন না, কারণ মহারাজ নিজে এটার মালিক এবং রক্ষী। সেহেতু উপদেষ্টা এবং সাথে ইদ্রাফিদরা আছে, যার কারণে তারা 4 জন বের হলো। বের হয়ে বলল, কি ব্যাপার উপদেষ্টা সাহেব, আজকে আপনি একা? ব্যাপার কি? তখন উপদেষ্টা মহারাজের দেওয়া সেই চিঠি দেখালেন, যেটাতে মহারাজের স্বাক্ষর রয়েছে। বলল কি যে মহারাজ আমাদেরকে এইখান থেকে কিছু পানীয় নিয়ে যেতে বলেছে, সবুজ পানি, যেটা কিনা আমাদের প্রয়োজন। তখন ইদ্রাফিদরা তাদের দিকে এগিয়ে যেতেই বলল কি যে ওদেরকে থামিয়ে দাও, ওরা ভেতরে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র আপনি একা যেতে পারবেন। তখন উপদেষ্টা বলল, আচ্ছা ঠিক আছে, ওরা ভেতরে যাচ্ছে না, ওরা এখানেই দাঁড়াবে, আপনি এটা ভেরিফাই করুন। তারপর দেখলো হ্যাঁ ঠিক আছে সব কিছু। তারপর সেই উপদেষ্টাকে বললেন যে আপনি আপনার হাতটা এখানে রাখুন। তারপর সেই পাথরের উপর হাত রাখতেই বড় দরজাটা দড়ুম দড়ুম করে খুলে গেল। 3 সিঁড়ি নিচে নামতেই সেই আগুনের নদীটা দেখা গেল, যেখানে আগুন ফুটন্ত পানির মতো টকবক করছে আর ছোট ছোট ধাপওয়ালা বড় বড় পাথরের টুকরো সেখানে রয়েছে। সেই ধাপ পার হয়ে তারপর ওই পাশে যেতে হবে। উপদেষ্টা যখন প্রথম ধাপ আগালেন তখন একটা পাথর উপরে উঠল। তার মানে বোঝা যাচ্ছে পা আগানো মাত্রই পাথরটা উপরে উঠে যাবে এবং শুধুমাত্র অনুমতি যাদের আছে তারাই এটা পারবে, অন্য কেউ পারবে না। তখন সে তার পা সামনের দিকে বাড়ানোর পরে আস্তে আস্তে করে সিঁড়িগুলো উঠতে লাগলো, এক একটা ধাপ উঠতে লাগলো আর সে সেই জায়গাটার কাছাকাছি পৌঁছে গেল। তারপরে সে সেই বড় গোল চাকতির ওইখানে পৌঁছেই গেল, যেখানে মূলত সেই মূল জিনিসটা রয়েছে। সেখানে যেতেই সেই বড় পাথরটার উপর হাত রাখতেই সেটা ঘুরতে শুরু করলো
এবং ঘুরে মাঝখানে ফাঁকা হয়ে ভেতর থেকে সেই শিশিটা বেরিয়ে আসলো, যেটা কিনা সরু এবং লম্বা একটা কাচের শিশি। সেই জিনিসটার ভেতরে চকবক করে আগুন জ্বলছে এবং বারুদের মতো ফুটছে ভেতরটাই। জিনিসটা খুব শক্তিশালী জিনিস। এই জিনিসটা নিশ্চয়ই এই রাজ্যের সমৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এই রাজ্যের পরিচালনা করার জন্য এই জিনিসটার প্রয়োজন আছে। এটার খনিও এটার নিচেই এবং সেই খনি থেকেই এটা বেরিয়ে আসে। সে তখন সেই জিনিসটা হাতে নিল, দেখে উপদেষ্টার খানিকটা লোভ হলো। এই জিনিসটা যদি সে পেয়ে যায় তাহলে এখানকার রাজা সে হতে পারবে, কিন্তু সেটা বেশি দিন না। এর আগেও এরকম চেষ্টা করেছে অনেকে, স্বৈরশাসনও করেছে, কিন্তু তাতে করে আর কোনো লাভ হয়নি। সে পরবর্তীতে পতন হয়েছে এবং খুব ভয়ঙ্কর পতন। সে এখন যে পজিশনে আছে সেটা সম্মানজনক পজিশন, তার এইসব লোভ করলে চলবে না। সঙ্গে সঙ্গে সে শিশিটা নিয়ে তার পকেট থেকে আরেকটা ছোট্ট শিশি বের করলো, যেটা তাদেরকে চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তখন সে সেখান থেকে সেই ছোট শিশিতে ভরে ফেললো এবং সেই জিনিসটার মুখ আটকে আবার শিশিটার ভিতরে রেখে দিল। তারপর তার হাতে যে ছোট্ট শিশিটা আছে সেই শিশিটার মুখ বন্ধ করে তার পকেটের ভিতরে রেখে দিল। সে তারপর সেই জিনিসটার মুখ বন্ধ করে আগুনের নদী পার হয়ে পেছনের দিকে বেরিয়ে আসলো। এখন তাকে আবার এখান থেকে বেরিয়ে উপরের দিকে যেতে হবে। ইদ্রা ফিদ্রাকে দেওয়ার পর তারা এই দুটো জিনিসকে দুদিকে নিয়ে তারপর ব্যবহার করবে। ইদ্রা ফিদ্রা তখনও সেখানে দাঁড়িয়ে আছে, একে অন্যের সঙ্গে গল্প করছে। ইদ্রা ফিদ্রা খুবই ভালো এবং নেককার দুটো জিন এবং এই রাজ্যের ভালোর জন্য তারা চিন্তা করে। তাদের হাতে এটা নিঃসন্দেহে দেয়া যায় এবং তারা বিশ্বাসী। তারপর সে ভেতর থেকে বেরিয়ে আসলো, আসার পর বলল, উপদেষ্টা, আপনি বেশ ভালো মানুষ, আপনার মনে তেমন কোনো ফাঁক নেই সেটা আমরা বুঝতে পেরেছি। এখানকার যেসব জিনেরা আছে তারা অন্তর্যামী, তারা অনেক কিছু বুঝতে পারে। এই জন্যই এখানকার মধ্যে যারা আসে তারা বুঝতে পারে যে কে খারাপ পজিশনে এসেছে বা কে ভালো মন নিয়ে এসেছে। তো সেহেতু উপদেষ্টা যেহেতু চিন্তা করলো যে না, এটা অবশ্যই রাজ্যের ভালোর জন্য ব্যবহার করতে হবে, তখন এই অন্তর্যামী জিনগুলো বুঝতে পারলো এবং উপদেষ্টা সাহেব, আপনি বেশ ভালো জিন এবং এই কারণেই আপনাকে এত ভালো লাগে। ঠিক আছে, আপনারা তাহলে এখন আসুন। তারপর সে ইদ্রা ফিদ্রার কাছে এগিয়ে গেল। তারপর দুজনের হাতে একটা একটা করে শিশি এগিয়ে দিল, বলল, কিছু তোমরা দ্রুত গিয়ে সমস্ত কাজগুলো সম্পন্ন করে ফেলো। আর এতটুকু তো হবে তো, তাই না? ইদ্রা ফিদ্রা তখন বলল, এতটুকুই বেশি হয়ে গিয়েছে, 1-2 ফোঁটা হলেই হয়। যাই হোক, আমরা সেখানে স্টোর করে রাখবো, আর সেখানে আমাদের ছাড়া অন্য কারো যাবার অনুমতি নেই। সেহেতু এই জিনিসটা ওইখান থেকে কেউ নিতেও পারবে না, কারণ ওইখানে যেতে গেলেও এরকম কয়েক ধাপ পেরিয়ে যেতে হয় এবং সেই ধাপগুলো এত সোজা নয়। শুধুমাত্র আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না, কারণ ওইটার সম্পূর্ণ অ্যাক্সেস আমাদের কাছে আছে। আমরা এখন পর্যন্ত প্রায় 8 বার এই রাজ্যকে বিভিন্ন জায়গায় শিফট করেছি, শুধুমাত্র এই সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য। জিনেরা যদি কোনোভাবে এটা জেনে যায় যে এই সম্পদ আমাদের কাছে আছে, তাহলে আমাদেরকে নিশ্চয়ই পালিয়ে বাঁচতে হবে। সব মিলিয়ে আমাদের মূল যে জিন সম্রাট আছে, সেই জিন সম্রাটের কাছে যদি এই জিনিসটা নিরাপদে রাখা যেত তাহলে হয়তো বিষয়টা ভালো হতো। তবে শুনেছি যে আমাদের জিন সম্রাট নাকি অনেক ভালো, সেখানে রাখলে কেমন হয় উপদেষ্টা সাহেব? আমরা শুনেছিলাম যে এটা আসলে এক প্রকার কানাঘুষা। তবে এটা কি সত্যি যে কোনো মানুষ আমাদের জিন সম্রাট হয়েছিল? এটা তো আমরা বুঝতে পারছি না কিছুই। তখন সেই উপদেষ্টা বলে উঠলেন, হ্যাঁ, আমিও শুনেছি, তবে আমরা আমাদের এই রাজ্যের বাহিরে যাই না, তো এই জন্য বলতেও পারবো না। যদি আমাদের এই রাজ্যটা সেইখানে কোনোভাবে শিফট করা যেত বা এই জিনিসটার নিরাপত্তা তারা দিত। শুনেছি তাদের কাছে নাকি মহাশক্তি আছে। আজকে থেকে 14,000 বছর আগে পৃথিবীতে যখন যুদ্ধ লেগেছিল তখন না হয় সেই মহাশক্তিটা বের করা হয়েছিল। তো সব মিলিয়ে আসলে বুঝতে পারছি না তাদের সঙ্গে যোগসূত্র করা ঠিক হবে নাকি আমরা আমাদের জগতে ঠিক আছি, সেটাই বুঝতে পারছি না। দেখি এই বিষয়ে মহারাজের সঙ্গে আমরা কথা বলবো। তবে তোমরা কিভাবে জানলে যে বিশ্ব সম্রাট একজন মানুষ ছিলেন? এবং এটা আসলে কিছু বুঝতে পারছি না। আমাদের বাহিরে কি হয় সেটা তো আমরা জানি না, কারণ এর বাইরে আমরা কখনো বের হই না। তবে মহারাজের সঙ্গে গিয়ে গল্প করতে হবে এই বিষয়টা নিয়ে। চলো উপরে যাই। তারা সেই লিফটের উপর চড়ে বসলো। লিফটটা তাদেরকে অনেকক্ষণ পরে উপরে উঠে নিয়ে আসলো। তারপর তারা মূল ভবনের দিকে যেতে শুরু করলো, যেখানে মহারাজ রয়েছে। ইদ্রা ফিদ্রাকে বলা হলো, ঠিক আছে, তোমরা 2 দিকে তাকালে চলে যাও এবং সেখানে গিয়ে সমস্ত কার্যক্রম শুরু করো। তোমাদের যত সেনা লাগে তোমরা মনসুর এবং সেনাপতির কাছ থেকে নিয়ে তারপর কাজগুলো করো। হ্যাঁ, নিশ্চয়ই চাকতি ঘোরাতে লোক লাগবে। তখন ইদ্রা এবং ফিদ্রা বলল, না, তেমন প্রয়োজন নেই। আমার ধারণা যে একটু বেশি দিলে একাই ঘুরতে পারবে, আর সেটা আমরা দেখি, আজকে পরীক্ষা করব। সব মিলিয়ে অনেক বছর তো সেখানে যাওয়া হয় না, চাকতিগুলো এক প্রকার জং ধরে আছে, আর রাজ্য পরিচালনার জন্য আমাদের সমস্ত কিছুতে বের করতে হবে। তবে দেখি, আমরা তাহলে যাই। হ্যাঁ উপদেষ্টা সাহেব।
ধন্যবাদ আপনাকে। তাই বলে ইদ্রা ফিদ্রা মহলের বাইরে বেরিয়ে দুদিকে দুজন চলে গেল। উপদেষ্টা সাহেব চলে গেলেন মহারাজের কক্ষে। ততক্ষণে সভা শেষ করে মহারাজ নিজের কক্ষে চলে এসেছেন। মহারাজকে দরজায় নক করলো, বলল কি যে আসতে পারি? তখন মহারাজ বলল, আরে উপদেষ্টা আসো, কি অবস্থা বলো? ইদ্রা ফিদ্রাকে তুমি বুঝিয়ে দিয়েছো সবকিছু? ইদ্রা ফিদ্রার উপর মহারাজের খুব ভরসা আছে, কারণ এরা তার বাবা এবং তার দাদার সঙ্গেও কাজ করেছে। এদের বয়স কখনো বাড়ে না এবং কোনোদিন বাড়বেও না। এরা অমর এবং এই রাজ্য যতদিন আছে ততদিন এরা আছে। রাজ্য ধ্বংস মানে এরাও মারা যাবে। এই জন্যই এত বিশ্বাস করে তাদের উপর। উপদেষ্টা বললেন, মহারাজ বেশ কিছু কথা আছে আপনার সঙ্গে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো এখানে থেকে দ্রুত যাব সেটা তো জানি, এবং যত দ্রুত প্রস্থান করা যায়। দ্বিতীয়ত হচ্ছে কে করেছে সেটাও আমরা বের করতে পারিনি, বের করেও লাভ নেই। তবে আমাদেরকে সম্ভবত আরকটিকে গেলে অনেক নিরাপদ থাকবো, সেখানে এরকম শয়তান কোনো জিন থাকবে না। তবে আমরা শুনেছি যে কোনো মানুষ নাকি আমাদের জিনের সম্রাট হয়েছিল, সেটা কি সত্যি নাকি? মহারাজ তখন বললেন, হ্যাঁ আমিও শুনেছিলাম। আমরা ওই যে গতবার যখন আমাদের বন্ধুরাজ্যে গেলাম বৈঠকের জন্য, সেখান থেকে শুনেছিলাম ওরা নাকি এরকম কোনো কিছুর আভাস পেয়েছে। তবে পৃথিবীতে তো যুদ্ধ কয়েকশোবারই লেগেছে, তবে এটা আমরা আসলে বলতে পারবো না। আমাদের রাজ্যগুলো খুবই কনফিডেন্সিয়াল, তো আমরা আসলে খুব বেশি একটা বের হই না। আর তাছাড়া আমরা যারা সমুদ্র গোত্রীয় জাতি তারা এখান থেকে বের হই না প্রায়। তবে আমাদেরকে খোঁজ খবর করতে হবে। যদি এমন হয় যদি কোনো সৎ রাজা আমি পাই, তাহলে এইটা তাদেরকে বুঝিয়ে দিব, আর বুঝিয়ে দিলে তারা নিশ্চয়ই এটার ভালো ব্যবহার করতে পারবে। তখন উপদেষ্টা বলল, আমি আরও শুনেছি যে তারা নাকি পৃথিবীর মহাশক্তি অর্জন করেছে, যেটা কিনা আজকে থেকে 14,000 বছর আগে যখন ইবলিশের সঙ্গে যুদ্ধ লেগেছিল ঠিক তখন হয়েছিল। মহারাজ তখন বললেন, আসলে তোমরা তো জানোই উপদেষ্টা, আমরা তো এখানকার কনফিডেন্সিয়াল জিন, তাই না? আমরা তো আমাদের রাজ্যের বাইরে কখনো বের হই না, বা আমাদের এই সামুদ্রিক অঞ্চলের বাইরে কোথাও যাই না আমরা। তবে এখন আমাদেরকে সরে যেতে হবে, আর আমরা যেখান থেকে সরে যাচ্ছি সেই বিষয়ে আমার বন্ধু রাজ্যকে জানাতে হবে। আর ওদেরকে না জানিয়ে চলে গেলে নিশ্চয়ই জিনিসটা খারাপ হবে। ওরা যদি কোনো বিপদে পড়ে তখন আমাদের কাছে আসবে, আমাকে খুঁজে পাবে না। এক কাজ করি, আজকে সন্ধ্যার দিকে আমরা যাই, গাড়ি তৈরি করতে বলো। আমরা আজকে আমাদের আশেপাশে যে 4টা বন্ধু রাজ্য আছে তাদের ওখানে ভ্রমণ করব, এবং তাদের সঙ্গে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা, কোনো কিছু বলে তাদের আশেপাশে কনফিডেন্সিয়াল কোনো জায়গা পাওয়া যায় কিনা। আর কটিকে নাও তো যাওয়া লাগতে পারে, সব মিলে দেখি। তবে আমাদের যে ক্ষমতা আছে তাতে করে ওই শয়তান কালোজিনদের সঙ্গে পারা সম্ভব না। যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে পালাতে হবে। তারপর একজন রক্ষীকে তিনি ডাকলেন। একজন রক্ষী হাওয়া হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো, ধোয়া হয়ে। তারপর সে মানুষের রূপ নিল, তার মাথায় ঘোমটা দেওয়া এবং তার পুরো শরীর কালো। সে মহারাজকে বলল, মহারাজ কি করতে পারি? তখন তিনি বললেন যে গাড়ি বহর তৈরি করো, আমরা আমাদের 4টা বন্ধু রাজ্যে ঘুরতে যাব বলতে বৈঠক আছে, আর যেহেতু আমরা প্রস্থান নিচ্ছি তাদেরকে জানিয়ে যাওয়া ভালো। তারপর সে জিনটা বলল, জি আজ্ঞা মহারাজ, এবং সে গাড়ি প্রস্তুত করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ল। মুনতাহা নিজের কক্ষে এসে দেখল যে বেলাল ঘুমাচ্ছে, এখন পর্যন্ত ঘুমাচ্ছে। বেলালের কি হয়েছে? এই 4-5 দিন ধরে সে শুধুমাত্র ঘুমাচ্ছে। যেদিন কি তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে তারপরের থেকে শুধুমাত্র ঘুমাচ্ছে, কোনোভাবে ঘুম ভাঙছে না ওর। আর যখন ঘুম ভাঙছে তখন ও অন্যরকম হয়ে যাচ্ছে, আকাশে উঠে যাচ্ছে, তার শরীরের গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে, চোখের গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে কিছুই তো বোঝা যাচ্ছে না কি হচ্ছে এইসব। তারপর মুনতাহা বেলালের কাছে গেল, কাছে যাওয়ার পর তার মাথায় হাত দিল, বেলালের হাতটা ধরল। মুনতাহা সত্যি সত্যি বেলালের প্রতি যেন দুর্বলতা অনুভব করছে। বেলাল কি তাহলে কি সে পছন্দ করে ফেলেছে নাকি অন্য কিছু? তখন মুনতাহা ভাবল, না না, এটা কোনোদিন সম্ভব না। ওকে আমি ভালোবাসতে পারি না, আর ওকে পছন্দ করতে পারি না, এটা কোনোদিন সম্ভব না। ও একটা আশরাফুল মাকলুকাত, আর আমি হচ্ছি একটা জিন জাতি। সব মিলিয়ে আমাদের সম্পর্ক ওকে মেনে নেবে না। আর ওকে যদি এখানে এনেছি সেটা যদি টের পেয়ে যায় তাহলে আমাদেরকে তো বের করে দেবে এখান থেকে। কি হবে কিছুই তো বুঝতে পারছি না। তারপর মুনতাহা যখন এখান থেকে উঠতে যাবে তখন খেয়াল করলো তার ঘুম ভেঙেছে এবং মুনতাহা চোখাচোখি হয়ে গেল। তখন বেলাল দেখে বলল, আরে তুমি মুনতাহা এখানে এরকম? মুনতাহা নিজেও লজ্জা পেল, লজ্জা পেয়ে সেখান থেকে সরে গেল। বলল কি যে, আপনি তো ঘুমাচ্ছেনই, শুধুমাত্র খাবেন না? উঠুন, আপনাকে ডাকতে এসেছি আমি। বেলাল খানিকটা লজ্জা পেয়েছে, কারণ এরকম আচমকা দেখে মনে হচ্ছিল যে একদম মুনতাহা তার কাছাকাছি। মুনতাহার সেই গোলাপি ঠোঁট একদম তার ঠোঁটের খুব কাছাকাছি ছিল, এই জন্যই সে চোখ খুলেই তাকে দেখে বেশ খানিকটা লজ্জা পেয়েছে। তারপর সে সেখান থেকে উঠে চলে গেল বাথরুমের দিকে, আর মুনতাহা চলে গেল তার কক্ষের বাইরে, কারণ খাবার আনতে যেতে হবে। সব মিলিয়ে সে তার দিকে তাকালেই কেমন যেন অনুভব হয়। তাকে দেখলে তার মধ্যে বুকের ভিতরে বারুদ শঙ্কা জাগে।
এটা কিসের অনুভূতি সেটাই মুনতাহা বুঝতে পারে না। তবে ওকে যে দিয়ে আসতে হবে সেই চিন্তাই মুনতাহা আসছে না। সব মিলিয়ে ওর মধ্যে একটা অন্যরকম পরিবেশ চলছে যা কিনা ও নিজেও বুঝতে পারছে না। পাদ্র মহারাজের অঙ্গরাজ্যের দুজন জিন মহারাজ একত্রে বসে আছে। তারা বলল যে পাদ্র নাকি স্বপ্নপুরীর সন্ধান খুঁজে পেয়েছে, আমাদেরকেও চিঠি দিয়েছে যেন আমরা খুব শীঘ্রই সেখানের খোঁজ খবর পেতে শুরু করি। তখন আরেকজন মহারাজ বলে উঠল যে কি যে করে না, এই জিনিসটা পাওয়ার জন্য তারা এর আগেও যুদ্ধ করেছে, এমনকি পাদ্র এর আগে এই জিনিসটাকে হারিয়েছে, কিন্তু এরা এখন আবার এটা নিয়ে মেতেছে। আমার ধারণা এই জিনিসটা না পাওয়াই ভালো, কারণ পাদ্র যে কোনো ভালো জিন না সেটা আমরা জানি। ওর কাছে শুধুমাত্র কালো জাদু এবং অন্য সব কিছু। এই দুই রাজ্য মুসলিম জিন এবং সমস্ত রাজ্য মুসলিম ধর্মগ্রহণকারী। তারা মূলত পাদ্রের অঞ্চলে থাকে বলে পাদ্রের কথা মানতে হয়, আর যা বলে সেটাই শুনতে হয়, কিন্তু কিছু করার নেই, ওদেরকে হেল্প করতেই হবে। ওরা বলেছে আটলান্টিসের কোনো একটা জায়গায় আছে, আটলান্টিক মহাসাগরের আশেপাশে খুঁজতে হবে। কিছুক্ষণ বাদে তারা দুজন বলল আচ্ছা ঠিক আছে, আপনারা আপনার মতো করে খুঁজুন, আমরা আমার মতো করে খুঁজি, এই কারণেই আপনার কাছে বৈঠকে এসেছিলাম। তবে বিষয়টা ভালো হচ্ছে না, আমি আমার সেনাদেরকে বলে রেখেছি যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমার কাছে আগে এসে জানাতে, তারপর যা করার সেটা আমি করব। উক্ত মহারাজ বলেন আচ্ছা ঠিক আছে, আপনি ভালো ভেবেছেন, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, তাই বলে তার সেই বাহন নিয়ে সেখান থেকে উড়ে তাদের নিজের রাজ্যের দিকে চলে গেল। এরা উত্তরের দিকে থাকে, উত্তরের এক রাজ্য, তবে পাদ্রর অঙ্গরাজ্যের লোক। পাদ্র এই সকলকে কাজে লাগিয়ে রেখেছে। পাদ্র রাজ্যের বাইরে প্রায় 17টা রাজ্য চলে এবং সমস্ত রাজ্যগুলো পাদ্র নিয়ন্ত্রণ করে। এর মধ্যে মুসলিম এরা দুইজনই, এবং এরা ওদের অধীনে যেভাবেই হোক খুব কষ্ট করে আছে, ওদের অধীনে থাকতে চায় না। অন্যান্য সব শয়তান জিনেরা নানান ধরনের জুয়া, মদ এবং অদ্ভুত সব রঙ্গলীলায় সবসময় মেতে থাকে। সব মিলিয়ে ওদের মধ্যে এক অন্যরকম ভনিতা কাজ করে। তবে যেভাবেই হোক ও এখান থেকে বের হতে চায়। মহারাজ তার নিজের অঙ্গরাজ্যের দিকে চলে গেল, তার নিজে যেখানে থাকে সেখানে চলে গেল। সে আসলে চায় না যেরকম কোনো কিছু হোক। পাদ্র সেনাপতি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভেসে আসছিল। ঠিক তখন সে দূরে দেখল মেঘ ডাকছে। সে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য একটা আইল্যান্ডের উপরে যাবে ভাবছে, কারণ এই মেঘের ভিতর দিয়ে সে উঠতে পারবে না। সে ওইখানে একটা পাহাড়ের উপরে বসে বিশ্রাম করতে লাগলো। ওদিকে ইদ্রা এবং ফিদ্রা নিচে চলে গিয়েছে। কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। সমস্ত কার্যক্রম একদম তোড়ঝড় করে চলছে। দুপুর থেকে কাজ শুরু হয়েছে, সকল জিনেরা কাজ করছে। ইদ্রা এবং ফিদ্রা প্রস্তুত এটার ভিতরে সেই সবুজ পানীয়টা ঢালার জন্য। এটা ঢালা মাত্রই এই জিনিসটা পুনরায় কাজ করতে শুরু করবে, আর একবার একটা ট্রেস ড্রাইভ দিলে বিষয়টা খারাপ দেখায় না। ইদ্রার পাশে দাঁড়িয়ে আছে মনসুর, আর অন্যদিকে সেনাপতি গিয়েছে। মনসুর তখন বলল যে কি ব্যাপার ইদ্রা ভাই, এটা কি হবে? সব মিলিয়ে আমরা কি এখান থেকে যেতে পারবো? অনেক বছর চালনা করা হয় না, সেই ছোটবেলায় দেখেছিলাম, তবে এখন এটা আবার নতুন করে চালনা করা হচ্ছে কিসের জন্য? তো তখন ইদ্রা বলল যে দেখি, আমি আশাবাদী, তবে এটা আজকে নিয়ে আমি 9 বার পরিচালনা করছি, সব মিলিয়ে ভালো কিছুই হবে, কোনো সমস্যা নেই, দেখেন খুলতে পারেন কিনা। তারপর সমস্ত কিছু তৈরি হয়ে গেল। একজন শ্রমিক বলে উঠল যে সমস্ত কিছু রেডি, আপনি চাইলে আপনার কক্ষে গিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। ঠিক তখনই ইদ্রা ওইখানে থাকা একটা চেম্বারের ভিতর ঢুকে গেল, যেটা দিয়ে মূলত এই দুটো নিয়ন্ত্রণ করা হয়। ইদ্রা তার কানের সঙ্গে তার আঙ্গুলের মাথা লাগানোর সঙ্গে সঙ্গেই ওই পাশ থেকে ফিদ্রা বলে উঠল, হ্যাঁ সমস্ত কিছু প্রস্তুত, তোমরা দুই পাশ থেকে যখন আমি সিগন্যাল দিব ঠিক তখনই দুই সাইড দিয়ে ঢালবে, এবং একই সময় কিন্তু ঢালতে হবে, তা না হলে কিন্তু সমস্যা আছে। আর একটু ঝাঁকি দিবে, তাতে করে তোমাদের তেমন কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? একটু সাবধানে থেকো। ইদ্রা এবং ফিদ্রা চাইলে এখন ওর সাথে কমিউনিকেটও করতে পারে। তখন তারা সেই বড় চেম্বারটার ভিতরে, যেটার ভিতরে গেলে এই জিনিসটা ঘোরা শুরু করবে, সেটার ভিতরে গিয়ে দুটো শিশির মধ্যে থেকে সেই পানীয় বের করলো। এটা এই রাজ্যের সকলেই দেখে তাদের নিজের সম্পদ, তাদের প্রতি কোনো লোভ নেই, তারা সেই জিনিসটার দিকে তাকিয়ে আছে। মনসুর একটা জিনিসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আচমকা যখন ইদ্রা সেই তরল পানীয়টা ভিতরে ঢালার সঙ্গে সঙ্গেই মনসুরের হাত লাগলো সেখানে থাকা একটা নিয়ন্ত্রণ করা চাকতির উপর, যে চাকতিটা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ঢালার সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা ঘুরতে শুরু করলো, এবং মনসুরের হাত লেগে সেই জিনিসটা এক প্রকার নড়ে উঠল। নড়ে ওঠা মাত্রই সেই জিনিসটা এক পাশে একদম কাত হয়ে গেল, কারণ ওইটা ছিল একটা কন্ট্রোলার, যেটা দিয়ে এটা কন্ট্রোল করতে হয়, এবং সেটা কন্ট্রোল করে শুধুমাত্র ইদ্রা ফিদ্রা। কিন্তু ওইটা হাতে হাত লাগার সঙ্গে সঙ্গেই জিনিসটা কাত হয়ে একটা আলোর বিকিরণ হলো চারিদিকে। আলোর বিকিরণ হতে হতেই সঙ্গে সঙ্গেই মনসুর গিয়ে সেটাকে থামিয়ে দিল।
ইদ্রা তখন বলল, আরে কি করছো এটা? তুমি যেটা করছো তাতে করে কি পরিমাণ বিপদ হতে পারতো জানো? কয়েক ন্যানো সেকেন্ডের জন্য বেঁচে গিয়েছি। সঙ্গে সঙ্গেই ইদ্রা এই কথা শুনে মনসুর বলল, কেন, কি হয়েছে? ইদ্রা তখন বলল, আরে এটা নিয়ন্ত্রণকারী জিনিস, এটা ঘোরালে আমাদের রাজ্য দৃশ্যমান হয়, আর সেটা হয়েছে কিনা কীভাবে বলবো, দেখি। তখন সে দেখে অবাক হয়ে গেল, কারণ প্রায় 1 মিনিট ধরে রাজ্য ভিজিবল ছিল বাইরে, এবং নিশ্চয়ই আশেপাশে যদি কোনো জিন থাকে তাহলে তারা নিশ্চয়ই দেখে ফেলেছে। ওদিকে সেই পাহাড়ের ওপর বসে আছে পাদ্র সেনাপতি। সে সঙ্গে সঙ্গেই রাজ্য তার চোখের সামনে দেখে অবাক হয়ে গেল, কারণ সে যেখানে বসেছিল ঠিক তার সামনেই উপরে সেই রাজ্যটা আচমকা দৃশ্যমান হলো, এবং তার চোখের সামনে বিশাল আকৃতির এক জাহাজের মতো পাহাড় ভাসমান হলো। সেটা সে দেখে অবাক হয়ে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে দেখে সেই দিকে ছুটতে লাগলো, কিন্তু সেটার কাছাকাছি পৌঁছানোর আগেই সেই জিনিসটা সেখান থেকে হাওয়া হয়ে গেল বুম করে। সে কিছু বুঝতে পারল না, তার মানে সে লোকেশন পেয়ে গিয়েছে। সে বেশ খুশি, এবং সে চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে আমি লোকেশন পেয়ে গিয়েছি, এই জিনিসটা এখানে আছে, এবং এখনই গিয়ে মহারাজ পাদ্রকে জানাতে হবে। সে লোকেশন পেয়ে গিয়েছে এবং খুব দ্রুত এটার উপর হামলা করতে হবে, কারণ লোকেশন পাওয়া মাত্রই পাদ্রই একমাত্র এটার সমস্ত কিছু ভেদ করতে পারবে। এই আইল্যান্ডের উপরেই রয়েছে জিনিসটা, এবং এখান থেকেই পাদ্র নিশ্চয়ই এই জিনিসটাকে খুঁজে বের করতে পারবে, আর কিভাবে করতে হবে সেটা পাদ্রর কাছ থেকে জেনে আসতে হবে। সঙ্গে সঙ্গেই সে দ্রুত পাদ্র রাজ্যের দিকে রওনা দিল। ওদিকে ইদ্রা ফিদ্রা খানিকটা শঙ্কায় আছে, তবে ওরা মনে করছে যে না, বাইরে থেকে কেউ দেখেনি, কারণ এই সময়টাতে আশেপাশে কোনো জিন থাকে না, আর থাকলেও তারা বুঝতে পারবে না। তবে ফিদ্রা একটু চিন্তায় পড়ে গিয়েছে, যদি বুঝতে পারে কেউ। প্রিয় দর্শক, এই গল্পের 5ম পর্ব এখানেই শেষ। 6ষ্ঠ পর্বে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। গল্পটি আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন এবং দিয়েছেন। তো সেহেতু এই গল্পটা আরও কত বড় হবে কিংবা কতটুকু লম্বা হবে, গল্পের মোড় কোন দিকে যাবে, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যদি গল্পটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে এটা হয়তো হলেও হতে পারে জিনের দুনিয়ার মতো কোনো কনফিডেন্সিয়াল গল্প, কোনো ভালো গল্প, সেটা আপনাদের সাপোর্টের উপর নির্ভর করবে। যদি এই গল্পটি বাড়াতে হয় তাহলে জিনের দুনিয়া কিন্তু তাহলে এই মাসে আসবে না, কারণ হচ্ছে একসঙ্গে 2টা সিরিজ আমি চালাই না কখনোই। তো এই সিরিজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এই সিরিজের পরেই আসছে জিনের দুনিয়া সিজন 4। তো সিরিজটা অবশ্যই ভালো হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট টার্গেট আগের মতোই রইল, বেশি বেশি করে কমেন্ট করুন, ভিডিওতে রিচ বাড়ানোর জন্য আমাদেরকে হেল্প করুন। সব মিলিয়ে আপনাদের জন্যই এই অনুষ্ঠান এবং আয়োজন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ কন্টেন্টে আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম এবং ভিকুকের ছেলের সিজন 1। তো আশা করি আপনারা সকালে এই গল্পটা এনজয় করছেন এবং আরও বেশি এনজয় করবেন। ভিডিওতে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।